আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের যেটা ইউনিট 2 তে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ অর্থাৎ জিওমরফিক প্রসেসের হেডিং দেখতে পাচ্ছ সমুদ্র তরঙ্গের কাজ। এই সমুদ্র তরঙ্গের কাজ অর্থাৎ ক্ষয় কাজ, সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, যেটা লং কোশ্চেনের জন্য ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। তার আগে ইন্ট্রোডাকশনে কিছু টার্ম থাকে, সেই টার্মগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তার পিডিএফটাও দিয়ে দেওয়া আছে। তোমরা যারা পিডিএফ এখনো পর্যন্ত কালেক্ট করতে পারোনি তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, আমি পাঠিয়ে দেব। তবে যেহেতু পিডিএফ এর সংখ্যা দিন দিন বাড়ছে, যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করো, কারণ এরপরে আমার পক্ষে আর এতগুলো পিডিএফ মেনটেন করে দেওয়া সম্ভব হবে না। যারা অলরেডি আছো আশা করব সবাই পেয়ে গেছো, যদি না পেয়ে থাকো আমাকে কিন্তু ইউটিউবে তোমরা কমেন্ট করো। আমি তোমাদেরকে এটুকু কথা দিতে পারি, আজকের নোটসটা ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বরের একটা কোশ্চেন থাকবে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। এখান থেকে ল্যান্ডফর্মসটা শুরু হচ্ছে। আমি তোমাদেরকে বলছি যে সংজ্ঞা যে উদাহরণ দেয়া আছে একদমই কোনো বই থেকে নয়, নিজের ভাষায় তোমরা পড়ে দেখবে। আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি, এত সহজ লাগবে তোমরা কিন্তু দুবার পড়লে পরীক্ষাতে লিখতে পারবে। এবার দুবার তো পড়বে না, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা আমি যখন বোঝাচ্ছি তখন তোমরা লিখে নাও। আমার ভিডিওটা কতক্ষণের বড় হবে সেটা আমি ভিডিও শেষেই বলতে পারবো, তবে এটুকু বলতে পারি আধ ঘন্টার মধ্যে থাকবে। তোমাদের 10 ঘন্টার ক্লাস নেয়ার কথা, এখানে তোমাদের যে আওয়ার্স ভাগ করা আছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, কারণ ক্লাসটা এমনিতেই বড় হবে। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, হাইপ পয়েন্টটাও কিন্তু যোগ করতে ভুলো না, বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যাতে তারাও পিডিএফটা পেতে পারে, এবং আমি যে ইনফরমেশনটা দিলাম কিভাবে পিডিএফটা পাবে তাই তাদেরও হেল্প হবে, তাদের মধ্যে শেয়ার করে দিও। সমুদ্র তরঙ্গের কাজে প্রথমের যে অংশটা এটা তোমাদের জানার জন্য, পরীক্ষাতে কিন্তু এখান থেকে লং কোশ্চেন পড়বে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও, বা যে কোনো 5টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। আমি তোমাদেরকে আজকে কিন্তু এটাও বলে দেবো তোমরা কোন কোন ভূমিরূপটা চয়েস করবে। আমরা এখানে যে কথাগুলো লেখা আছে তোমরা পিডিএফ এ পাবে। সমুদ্র তরঙ্গ যখন উপকূল অঞ্চলে আছড়ে পড়ে তার 3 ধরনের কাজ দেখতে পাই, ক্ষয়, বহন এবং সঞ্চয়। আজকে আমরা ক্ষয় কাজ পড়বো। এই ক্ষয় কাজ কিসের কিসের উপর নির্ভর করে? বায়ু প্রবাহের শক্তি, আগের দিনেই বলেছি ফেজ বা সমুদ্রের উন্মুক্ততা, তাই এই ব্যাপারটা বুঝতে অসুবিধা নেই। বায়ু প্রবাহের শক্তি, যাদের মনে হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু পিছনের ক্লাসগুলো পরপর দেখে আসবে। এমন নয় যে আমি পিডিএফটা পেলাম আমি প্রিন্ট বের করলাম, শুধু পড়লে হবে না, অবশ্যই ক্লাসটা একটু শোনো, কারণ বোঝানো জিনিসটা এটা পিডিএফ তো তোমার কাছে থেকে গেল, বইতেও অনেক তথ্য আছে, কিন্তু ক্লাস একটা, যেহেতু তোমরা অফলাইন ক্লাস পাচ্ছ না, ক্লাসটা কিন্তু ভীষণ ভাইটাল। এছাড়া নির্ভর করে উন্মুক্ত জলরাশি, উপকূলের নিকটে সমুদ্র জল কতটা গভীর, সমুদ্র জলের গভীরতা, উপকূলে শিলার গঠন কেমন, সৈকত বা সি বিচ তার প্রকৃতি, সমুদ্র তলের অর্থাৎ সমুদ্র তল বলতে নিচের মেঝেটা সেটা সুস্থির না সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়, ভূ আলোড়ন হয়, চ্যুতি ইত্যাদি ঘটে থাকে, এটার উপর নির্ভর করে। এবার সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো দেখে নেব। প্রক্রিয়া এলে আসতে পারে 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্ষয়, যেটা কোরোশন। অবঘর্ষ, অবঘর্ষ কিন্তু নদীর কাজের ফলে, হিমবাহের কাজের ফলে, বায়ুর কাজের ফলে, সবই এক। নদীর কাজের বেলায় নদীর জলের সঙ্গে বাহিত পাথর খণ্ড, বায়ুর কাজের বেলায় অবঘর্ষ হচ্ছে বায়ুর সঙ্গে বাহিত পাথর, বা বায়ুতে মানে পাথর বয়ে নিয়ে যেতে পারবে না, ছোট ছোট শিলাখণ্ডও যায়, বা যেটাকে বলতে পারি আমরা একটু বড় বালি। আর হিমবাহের ক্ষেত্রেও হিমবাহের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ডের দ্বারা যে ক্ষয়। তাহলে অবঘর্ষটা বুঝে গেলে, দ্রবণটা বলার কিছু নেই, রাসায়নিক বিক্রিয়া যেটা সেটা মূলত রাসায়নিক বিক্রিয়া যেটা দ্রবণ চুনাপাথর যুক্ত অঞ্চলে ঘটে। শিলাসমূহের পারস্পরিক সংঘর্ষ যেটা ঘর্ষণ, দুটো শিলাখণ্ড বা নুড়ির মধ্যে পরস্পর ঠোকাঠুকি দিয়ে বড় বড় শিলাখণ্ডগুলো ছোট ছোট বালুকণায় পরিণত হয়। জলের গতিশক্তি, যেটা নদীর ক্ষেত্রে আমরা জলপ্রবাহ ক্ষয় পড়েছি সেটা,
হাইড্রোলিক অ্যাকশন। এছাড়া ক্ল্যাপোটিস, ক্ল্যাপোটিস শব্দটা তোমরা নতুন পাচ্ছ। ক্ল্যাপ অর্থাৎ করতালি, একটা সোয়াস অর্থাৎ সমুদ্র তরঙ্গ আসছে, একটা ব্যাকওয়াশ ফিরে যাচ্ছে, এই দুটোর ধাক্কায় যে ক্ল্যাপ বা হাততালি বা করতালির মতো শব্দ হয়, এতে যে শক্তিটা থাকে তার প্রভাবে উপকূলের ক্ষয় হয়। তোমরা দেখো প্রতিটা হেডিং এ আমি 2 থেকে 2.5 লাইন লিখে রেখেছি। ইভেন সংজ্ঞাগুলো এত সহজভাবে প্রত্যেকটা ছবি সহ, এই ছবি কিন্তু তোমরা, আমি একটুখানি দেখিয়ে দিই, এই ছবির তোমরা এই যে বাইরের লাইনটা এটা করবে আর এই অংশটা করবে, এই যে লাল কালিতে করা আছে, এতগুলো সেট দেবে না, আর এইরকম ফাঁকা ফাঁকা সেট দেওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের পূরণ করতে সুবিধা হবে। আমি এরকম আঁকামাকা দিলাম, এরকম আঁকামাকা দিও না, একটু যত্ন করে করবে। এই আউটলাইন গুলো শুধু দিবে, হ্যাঁ এই জিনিসগুলো অর্থাৎ যে জিনিসটা যেখানে বোঝানো হয়েছে সেটা অবশ্যই মেনটেন করবে এবং লিখবে। আমি প্রত্যেকটা ছবির আলাদা করে প্রসঙ্গক্রমে আসছি। যাই হোক, আশা করবো তোমরা ক্ল্যাপোটিস কি বুঝতে পেরেছো। তাহলে এইগুলো গেল সমুদ্র তরঙ্গের যে ক্ষয় কাজের প্রক্রিয়া। প্রক্রিয়া আলাদা জিনিস, ভূমিরূপ আলাদা জিনিস। যেমন তোমরা ক্লাস 10-এ নদীর কাজের প্রক্রিয়া, বায়ুর কাজের প্রক্রিয়া, হিমবাহের কাজের প্রক্রিয়া পড়েছো, এগুলো প্রক্রিয়া গেল। এরপরে 5 নম্বরের যে কোশ্চেন আসবে সেটা হচ্ছে গঠিত ভূমিরূপ। প্রথম ভূমিরূপ অবশ্যই ইংলিশ টার্মটাও দেখে নেবে, সমুদ্র ভৃগু বা সি ক্লিফ। ক্লিফ হচ্ছে খাড়া ঢাল। উপকূল অঞ্চলে খাড়া পাড় যখন প্রায় উল্লম্ব ভাবে বা ঝুলন্ত অবস্থায় জলতলের উপরে অবস্থান করে তখন তাকে সমুদ্র ভৃগু বলা হয়। এবার ধরো সমুদ্র ভৃগু সৃষ্টির বিভিন্ন পর্যায় তুমি দিতে পারলে না, তুমি ওইটুকুই সংজ্ঞা দেবে আর উদাহরণ দেবে, ছবিটা আঁকবে, তাতেই কিন্তু হবে। কারণ তোমাকে 5টা ভূমিরূপ লিখতে হচ্ছে মানে তুমি যথেষ্ট লিখছো, কিন্তু তুমি এটা ভুল করবে না যে আমি ছবিটা এড়িয়ে যাব, বরং আমি যতগুলো পর্যায় আছে লিখে দেবো, বৈশিষ্ট্য আছে লিখে দেবো, একদম করতে যাবে না। সংজ্ঞা, উদাহরণ, ছবি, এনাফ ইজ এনাফ। আবার যদি সবগুলো ভূমিরূপ আসে তখন তো এসব পর্যায় বৈশিষ্ট্য লেখার কোনো জায়গায় নেই। আমি তোমাদেরকে একটুখানি দেখাতে চাইছি যে সমুদ্র ভৃগু হঠাৎ হঠাৎ করে সৃষ্টি হয় না, বিভিন্ন পর্যায়ে সৃষ্টি হয়। আবারও বলছি, পর্যায় কিন্তু না লিখলেও চলবে। প্রথমে খাড়া যে পাড়টা আছে অর্থাৎ সমুদ্র উপকূলের এই খাড়া পাড়ে একটা খাঁজের সৃষ্টি হলো, এখানটা সরে গেল বা খুলে গেছে, এইখানটাকে জলের যে তরঙ্গের আঘাত বা সমুদ্র তরঙ্গের যে আঘাত করে এখানে একটা খাঁজ, এই যে সমুদ্র তরঙ্গ ক্ষয় করছে তার কয়েকটা প্রক্রিয়া দিয়েছি, যে প্রক্রিয়াগুলো আগেই বলে এলাম, রাসায়নিক বিক্রিয়া, অবঘর্ষ, জলের অভিঘাত বলতে হাইড্রোলিক অ্যাকশন। যাই হোক, এইগুলোর মাধ্যমে প্রথমে একটা এই যে খাড়া পাড়ে একটা খাঁজের সৃষ্টি হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে না, এই খাঁজের উপরে আরো আঘাত পাচ্ছে, যখন তরঙ্গ তো সবসময় কাজ করে চলেছে, যখন আরো আঘাতটা বাড়ছে তখন এই অংশটা ঝুলে পড়ে যায় বা ভেঙে যায়। তাহলে এই অংশটা, আমি একটুখানি পেনটা নিয়ে নিই, এই যে খাঁজের সৃষ্টি হয়েছিল এরপরে এই অংশটা আরো আস্তে আস্তে যত দিন যাবে সরু হবে, আরো আস্তে আস্তে সরু হবে, এক সময় এটা থাকবে না, এই অংশটা যেটা আমি ভরাট করে দিচ্ছি এই অংশটা থাকবে না, খুলে পড়ে যাবে। তখন কি হচ্ছে, একটা খাড়া পাড় অ্যাকচুয়ালি এইভাবে সৃষ্টি হবে। এই অংশটাকেই বলছে সমুদ্র ভৃগু বা সি ক্লিফ। এবার দেখো এখানেও তখন প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, এই জায়গাটাও অর্থাৎ সমুদ্র তলটাও ধীরে ধীরে মসৃণ হবে, অ্যাকচুয়ালি এই জিনিসটা গড়ে উঠবে। এইখানটা একটা মঞ্চ, যেমন আমরা স্কুলে অনুষ্ঠানের মঞ্চ দেখি, দেখো একটা মঞ্চ সৃষ্টি হয়ে গেল, এই মঞ্চটাকে বলছে তরঙ্গ কর্তিত মঞ্চ। একদম সেই ভাষাতেই লেখা আছে, এখানে কিন্তু তোমাদের আরো একটা ভূমিরূপ আমি পড়িয়ে দিলাম, সেটা কি, তরঙ্গ কর্তিত মঞ্চ। সমুদ্র তরঙ্গের আঘাতে ভৃগু ক্ষয়প্রাপ্ত হয়ে পশ্চাৎপসরণ করলে, পশ্চাৎপসরণ মানে কি, পিছিয়ে যাওয়া, ভৃগু পিছিয়ে গেল মানে কি, ভৃগু তো আর এভাবে হেঁটে চলে যেতে পিছিয়ে যাবে না, এইটা নেই হয়ে যাচ্ছে, তার মানে ভৃগু ওপাশে সরে গেছে, এটাই হচ্ছে পিছিয়ে যাওয়া।
তখন যে মঞ্চের আকার অবস্থান করছে সেটাই তরঙ্গ কর্তিত মঞ্চ। দেখো 3 3.5 লাইন সংজ্ঞা। ছবি, ছবি কিন্তু বারবার বলছি এত এই যে শেড আছে এইরকম শেড একদম করতে যাবে না। কি বললাম, শেড সব সময় হবে এইখানটা কঠিন শিলা, তো এই ক্রস দিয়ে দিলে, দেখো 5টা 7টা ক্রস দিলে এই জায়গাটা ভর্তি হয়ে যাবে। এই দেখালে অংশ কি ছবি আঁকবে সেইটুকু শুধু দেখাচ্ছি, এতটা মঞ্চ তৈরি হয়ে গেছে। এইভাবে করলে আর দেখিয়ে দিলে এটা সমুদ্রের জলরাশি হয়ে গেল ছবি। এইখানে একটু কোমল শিলা রাখতে পারো, দরকার নেই, শুধু কঠিন শিলা ক্রস দিয়ে বোঝাবে কঠিন শিলা। আর এইখানটায় লিখবে ভৃগু, এখানটায় লিখবে তরঙ্গ কর্তিত মঞ্চ। ঠিক আছে, এরপরে আমরা উদাহরণে যাব। উদাহরণ, উত্তর কোঙ্কণ উপকূল, যেটা মহারাষ্ট্রের উপকূল, উত্তর কোঙ্কণ উপকূলে রাভাস নদীর দক্ষিণে 8 কিমি দীর্ঘ এবং 3 থেকে 4 মিটার উঁচু তরঙ্গ কর্তিত মঞ্চ গড়ে উঠেছে। আমাদের কিন্তু দুটো ভূমিরূপ হয়ে গেল। এরপরে আমরা দেখব গুহা, যেটা কেভ। গুহা কিভাবে গঠিত হয় এবং গুহার যদি সংজ্ঞা দেখো, দেখো এখানে কত লাইনের আছে, মাত্র 3 লাইনে। কঠিন শিলাস্তরে গঠিত ভৃগুর মধ্যে, এখানে কঠিন শিলাস্তরে গঠিত ভৃগু বা খাড়াপাড় ছিল, তার মধ্যে যদি কোনো দুর্বল শিলা থাকে বা কোনো কোমল শিলা থাকে, সেই কোমল শিলায়, এক সেকেন্ড, তাহলে ভৃগু যেটা সেই অংশটা তো এইরকম খাড়াপাড়, এই ভৃগুর মধ্যে যদি কোনো দুর্বল শিলা থাকে তাহলে তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে কোমল শিলায় কি হবে, গুহার সৃষ্টি হবে। এখানে যেটা হয়েছে, হয়ে গেল গুহা। এটুকু লিখলেই হবে, বেশি বড় করতে যাবে না। দেখো আমি কিন্তু আর কিছু কথা লিখিনি, অবশ্যই পিডিএফটা নিয়ে নিবে এবং এটুকুই লিখবে। হ্যাঁ, আমি তোমাদের জন্যই রেডি করেছি। আমি লাস্ট করোনার সময় ক্লাস করেছিলাম, তারপরে দীর্ঘদিন এই ইউটিউবে ছিলাম না। আবার দেখলাম আমার স্টুডেন্টরা, আমি যেহেতু স্কুলে পড়াই, আমি দেখছি যে আমার স্টুডেন্টরা এই সময় একটু দিশেহারা এবং সবচেয়ে বড় কথা 3rd সেমিস্টারে আমার গ্রেস দেবে কিনা এই নিয়েই স্টুডেন্টরা পড়ে আছে। শুধু সিলেবাসটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ক্লাস করে দেওয়া বা পিডিএফ দেয়া। হ্যাঁ, অবশ্যই আমি একদম লাস্ট অবধিই করে দেব। আমি 3rd সেমিস্টারে যেভাবে ছিলাম সেভাবেই থাকবো। সম্পূর্ণ সিলেবাস তো অনেক আগেই শেষ করব, তোমরা কিন্তু একটি ক্লাসও মিস করো না। আমি কিন্তু বলছি, তোমরা ক্লাস মিস করলে কিন্তু পরের ক্লাসটা বুঝতে পারবে না। যাই হোক, উদাহরণ হচ্ছে স্কটল্যান্ডের স্ট্যাফা দ্বীপের ফিঙ্গলস কেভ হলো এরূপ একটি গুহা। উদাহরণ কিন্তু অবশ্যই পড়বে। এরপরে ব্লোহোল বা গ্লুপ, এখানেও দেখো 1 2 3 4 লাইনের মধ্যে সংজ্ঞা কমপ্লিট। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভৃগুর মধ্যে যে গুহার সৃষ্টি হয়েছিল, সেই গুহার মধ্য দিয়ে সমুদ্রের জল প্রবেশ করে এবং ক্ষয় করতে করতে ক্রমশ ভিতরের দিকে এগিয়ে চলে একটি খাতের সৃষ্টি করে, তাকে বলে ব্লোহোল বা গুপ। আমি একদম আবারও চ্যালেঞ্জ নিয়ে বলছি, এত সহজ সরল ভাষায় লেখা কিন্তু অন্য জায়গায় পাবে না। গুহার মধ্যে সমুদ্রের ঢেউ আসে পড়লে সেই জলের কিছু অংশ ব্লোহোল দিয়ে ফোয়ারার মতো বেরিয়ে আসে। আমরা যদি একটু ছবি দেখে নি বুঝতে পারবো। দেখো এখানে আমরা প্রথমে সমুদ্রে যে খাড়াপাড় বা ক্লিপ, সেই ক্লিপের মধ্যে গুহা দেখেছিলাম। এর মধ্য দিয়ে জল ক্রমশ আঘাত করতে 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 ভেতরের দিকে গিয়ে আবার এই যে উপরের শিলাখণ্ড, সেখানে একটা গর্ত বা এই ছাদের অংশটাতে যদি কোনো দুর্বল শিলা পেয়েছে, এইখানটা দিয়ে এইখানে ভেতরে ভেতরে, আমি উপর দিয়ে দেখাচ্ছি না, এটা কিন্তু উপরের অংশ, ভেতর দিয়ে জলটা ঢুকে গেছে, এই দিকে ফোয়ারার মতো বেরিয়ে যাচ্ছে। এই যে সমুদ্র গুহা, তার ভেতর ভেতর যে খাত সৃষ্টি করলো সেটা হচ্ছে ব্লোহোল। একদম সহজ ভাষায় লেখা আছে, তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফটা, আর কিছু বলার নেই। ছবি আবারও বলছি, এইরকম ভাবে 3D ছবি একটা করবে। 3D ছবি করার জন্য নিশ্চয়ই জানো, নিচে একটা লাইন, উপরে একটা লাইন, এইদিকে বাঁকানো ভাবে একটা লাইন, মানে বক্সের মতো, 3D বলতে বক্সের মতো। এখানে সমুদ্রের জলরাশি দেখানোর জন্য একটা সীমা রেখা টানা হয়েছে, এইটা জল। দাঁড়াও আমি তোমাদেরকে একটু পেনে লাগিয়েই দেখিয়ে দিচ্ছি, আসলে পেনটা দিয়ে করলে তখন আবার স্ক্রল করা যায় না, সেই জন্যই অসুবিধাটা হয়। জাস্ট এরকম দুটো লাইন টানবে, তারপর এভাবে 3D পিকচার যেভাবে ওঠে উঠিয়ে দিলে হয়ে গেল। এইগুলোকে এইরকম ভাবে ভরাট করতে পারো, একটা দুটো লাইন টেনে, ব্যাস। এইবারে এই অংশটা দেখানো হয়েছে সমুদ্রের জলরাশি। জল দেখানোর জন্য আমরা এরকম
লাইন ব্যবহার করব। এখানে লিখলে গুহা, আর এই ভেতরে ভেতরে খাদ চলে গেছে, এইখানটা একটু কালো সেট করতে হবে, এটা বোঝানোর জন্য যে জলটা যাচ্ছে। কালো বা নীল যাই করতে পারো। একদম এইখানে আবার এসে নীল জলের যে ফোয়ারা, এখানটায় আবার একটা নীল রং করবে, যে দিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। মাঝে যে গর্তের সৃষ্টি হলো, তাহলে ছবি আঁকা কিন্তু খুব সহজ। আমি কিন্তু প্রত্যেকটা ছবি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি, 5টা বললে এইখানেই কিন্তু শেষ করে দিবে। আর ভূমিরূপ কিন্তু বানানোর দরকার নেই, এই প্রত্যেকটা ভূমিরূপই ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আসছি জিও। সমুদ্র তরঙ্গের ক্রমাগত ক্ষয়কার্যের ফলে ব্লো হোলের গর্ত ক্রমশ বৃদ্ধি পায় এবং একসময় গুহার ছাদ ধসে পড়ে, সেখানে একটি সরু ও গভীর খাঁড়ির সৃষ্টি হয়। এগুলোকে দেখতে সরু গলির মতো হয়। দেখো এই অবধি পড়েছিলাম, এবার ধরে নাও এই ছাদটা খসে পড়ে গেছে, তাহলে কি হবে? একটা জলের চ্যানেল ঢুকে গেছে মনে হবে। পরবর্তী ছবিতে আসি, এটাই 5 নাম্বার ভূমিরূপ। দেখো এখানে ছাদটা ধসে পড়েছে এবং একটা জলের যে সরু খাদ সৃষ্টি হয়েছে। সংজ্ঞা খুব সহজ করে লেখা আছে, সংজ্ঞা লিখবে, উদাহরণ লিখবে। আর 3D করা শিখিয়ে দিলাম, এভাবে বক্স করবে, এই দুটো লাইন বাঁকা যাবে, ব্যাস। এখানে শিলার স্তর বোঝাতে এই রকম হবে, আর এইটা জল বোঝাতে এইভাবে জলের লাইন তোমরা পেন্সিলে আঁকবে। এই ছাদটা ধসে পড়েছে, এইটা হয়ে গেল জিও, এবং আমাদের 5 নম্বর ভূমিরূপ কমপ্লিট। এরপরে যাব স্বাভাবিক গম্বুজ বা খিলান। 5 নম্বর ভূমিরূপ তো কমপ্লিট, কিন্তু এইটা যে আবার 3 নম্বরের কোশ্চেন প্রায় দেখতে পাবে। আমি কিন্তু মাঝে মাঝে মডেল সেট কোশ্চেন দেবো, সেই কোশ্চেন গুলো তোমরা এখন আপাতত তোমাদের কাজ খুঁজে বের করা যে এই কোশ্চেন গুলো কোন কোন চ্যাপ্টার থেকে আছে। এবারে দেখো স্বাভাবিক গম্বুজ বা খিলান, সি আর্চ। আমি প্রথমেই ছবিটা দেখিনি, তাহলে বুঝতে পারবে। সমুদ্রে প্রসারিত একটা অংশ, সমুদ্রে একটা অংশ এগিয়ে আছে, কঠিন ভূখণ্ড। তার চারদিকে, কিন্তু চারদিকে বলবো না, একদিক স্থলভাগ, বাকি সব দিকেই জল আছে। এবার ওই যে এগিয়ে থাকা ভূখণ্ডটা, সেই ভূখণ্ডের এপাশেও তরঙ্গ আঘাত করছে, যেরকম এখানে একটা ছোট্ট গুহা সৃষ্টি করেছে। আমরা প্রত্যেকটা ভূমিরূপ কিন্তু রিলেটেড। এপাশে একটা এরকম ছোট্ট গুহা সৃষ্টি করেছে, হতে পারে ওই পাশেও একটা ছোট গুহা সৃষ্টি করেছে। এইবার দুপাশের দুটো গুহা মিলে গেলে ঠিক এই রকম ভূমিরূপ সৃষ্টি হবে, তাকে বলছি সমুদ্র খিলান। এবং খিলান, এইখানে একটা খিলান ছিল, মানে এই মাথাটা ছিল, এরপরে এর মাথাটা ধসে পড়ে গেছে, এটার নাম হয়ে গেছে কি? স্ট্যাক। যখন যুক্ত ছিল সে খিলান। তোমরা ঘর থেকে যখন বেরো, কোনো ড্রেন থাকলে তার উপরে যে পুলের মতো যে অংশটা, ওটা খিলানের মতো, ব্রিজের মতো যখন থাকছে তখন তার নাম খিলান। আর ওইটা ধসে পড়লে এই যে অংশটা আলাদা হয়ে গেল, সে স্ট্যাক। স্ট্যাক যখন আরো ছোট হয়ে যাবে তখন তার নাম হবে স্ট্যাম্প। দেখবে একদম সহজ ভাষায় লেখা আছে। অনেক সময় সমুদ্রে প্রসারিত স্থলভাগের একটি অংশের দুদিক থেকেই যদি সমুদ্র তরঙ্গ আঘাত করে, তখন উভয় দিকেই গুহার সৃষ্টি হয়। বললাম কথাগুলো। দুটি গুহা পরস্পরের দিকে এগিয়ে যায় এবং মাঝের অংশ তরঙ্গের আঘাতে ধসে গিয়ে দুটি গুহা পরস্পর মিলিত হয়। ছবিতে দেখিয়েছি। একটি স্বাভাবিক গম্বুজ বা খিলান সৃষ্টি করে। সংজ্ঞা শেষ। ছবি মাস্ট। প্রতিটা বারই বলছি, কেননা আমি দেখেছি ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে বারে বারে ছবি আঁকবে, ছবি আঁকবে, ছবি আঁকবে। ম্যাডাম ছবিটা শিখিয়ে দিন পরীক্ষার আগের দিন। কিসের জন্য? আমি যে ক্লাসে বলছি বারে বারে, যখন আমি আঁকছি তখন তোমরা একটুখানি কেন দেখে নিচ্ছ না? এখানে তো কিচ্ছু নেই, জাস্ট এখানে একটা ভূভাগ দেখানো হয়েছে এবং এখানে একটা খিলান দেখানো হয়েছে, এখানে একটা গুহা দেখানো হয়েছে, একদম ক্লিয়ার। এইগুলোতে জল। আর আমি কি বলেছি যে ভূভাগ কঠিন শিলায় এই রকম সিম্বলও দিতে পারো, আর না হলে টানা এই পূরণ করে দিবে, হয়ে গেল। আর এখানগুলোতে জল, যেখানগুলোতে জল জল দেখিয়ে দিবে। তাহলে এই অবস্থাটা হচ্ছে খিলান, আর এইটা হচ্ছে স্ট্যাক। এই স্ট্যাকটা যখন আরো ছোট হয়ে যাবে, অবস্থান করবে, তখন হচ্ছে স্ট্যাম্প। যাই হোক, তোমরা দেখে নাও যে আমি কতটা সহজ ভাষায় লিখে দিচ্ছি। সমুদ্র তরঙ্গের আঘাতে আরো বেশি করে ক্ষয়কার্যের ফলে একসময় খিলানের ছাদ ধসে পড়ে, তখন খিলানের এক পাশের ভূভাগ স্তম্ভের আকারে সমুদ্র উপকূলে দাঁড়িয়ে থাকে, একে স্ট্যাক বলে। কেরলের উপকূলে অনেক স্ট্যাক দেখা যায়। তোমাদের বুঝতে কিছু অসুবিধা হলে, এটা হচ্ছে স্ট্যাম্প। স্ট্যাক, স্ট্যাকের পরে স্ট্যাকের উদাহরণ, স্ট্যাকের অন্যতম নিদর্শন। 1 নম্বরের কোশ্চেন এলে অবশ্যই বলতাম যে এই কোশ্চেনটা পরীক্ষায় পড়বে। দীর্ঘ 30 বছর ধরে দেখে আসছি সমুদ্র তরঙ্গের কাজ মানে
স্ট্যাকের অন্যতম নিদর্শন। ওরকনি দ্বীপের ওল্ড ম্যান অফ হয়, একদম পরীক্ষায় আসে। তোমাদের কোশ্চেনগুলো 2-3 ভাঙা আছে। যদি স্ট্যাক কাকে বলে উদাহরণ দাও, মানে জানবে যে এই উত্তরটাই জানতে চেয়েছে, যে ওরকনি দ্বীপের ওল্ড ম্যান অফ হয়। এরপরে যাব স্ট্যাম্প। সংজ্ঞা দেখো, 2.5 লাইনে শেষ। সমুদ্র তরঙ্গের আরো ক্ষয়কার্যের ফলে স্ট্যাক ক্ষয়ীভূত হয়ে ক্ষুদ্র আকার ধারণ করে। ক্ষুদ্র আকৃতির ক্ষয়ীভূত স্ট্যাককে স্ট্যাম্প বলে। গোয়ার সমুদ্র উপকূলে এরকম স্ট্যাক স্ট্যাম্প সবই দেখতে পাওয়া যায়। এরপরে কোব বাইট উপসাগর। কোব বে বাইট উপসাগরের ইংরেজি হচ্ছে বে। কোব বে বাইট এর পার্থক্য পড়ে, আমি লিখে দিয়েছি তোমাদের জন্য একদম সহজ করে, কোনো বই থেকে নয়। তোমরা যাতে বুঝতে পারো, একদম ছবির সাথে মিলে যায়, তোমাদের কাছে সহজ হয়, সেরকম করে অবশ্যই তোমরাও লিখে নাও। প্রিন্ট করা বন্ধ করো। প্রিন্ট করবে ঠিকই আছে, সময় বাঁচবে, কিন্তু এটাতে আরো বেশি সময় বাঁচবে। তোমার এই যে লেখা, এই লেখা মানে তোমার একদম ছবি সহ লেখা, মানে তোমার পরীক্ষার জন্য নোটসটা তোমার নিজের হাতে লেখা, মানে কিন্তু তুমি সেখানে খুঁজে পেতে তোমার আরো সুবিধা হবে। একটা 30 মিনিটের ক্লাস চলছে, লিখতে ধরে নিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, তবে আমি এখন যেহেতু পুজোর ছুটি চলছে, তোমাকে স্কুল যেতে হচ্ছে না, আমি চেষ্টা করবো 2টো করে ক্লাস দেওয়ার। আজকে কিন্তু সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ক্লাসও থাকছে, ফলে সেরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করো। অবশ্যই একটা খাতা তৈরি করে নাও। আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকেও বলছি, তার সাথে আমার স্টুডেন্টের সংখ্যা এখন আরো বেড়েছে, সবাইকে ওয়েলকাম। আর অনেকেই জানতে চাইছো পিডিএফ এর জন্য কোনো টাকা পয়সা লাগবে কিনা। আমি ওপেনলি ভিডিওর মাঝে বলতে বাধ্য হচ্ছি, এরকম কোশ্চেন আমাকে করবে না। আমি সরকারি স্কুলে পড়াই, ফলে এই সমস্ত কোনো ব্যাপারই নয়, শুধু তোমাদের জন্যই তৈরি করা। 9, 10, 11 কোব বে বাইট। তাহলে আমরা কতগুলো ভূমিরূপে চলে গেলাম দেখো। এখানে কোব তৈরি হয়েছে, এখানে উপসাগর অর্থাৎ বে তৈরি হয়েছে, এখানে বাইট তৈরি হয়েছে। আমরা কোবটা কি দেখতে পাচ্ছি, তবু সংজ্ঞায় দেখে নি। সমুদ্র উপকূলের নরম শিলায় তরঙ্গের আঘাতে স্বল্প পরিসরে যে বৃত্তচাপীয় খাঁড়ি সৃষ্টি করে, এইটুকু ছোট জলভাগ তাকে বলছে কোব। উপসাগর বাইট, আচ্ছা উপসাগরটা বে, বাইটটা আগে দেখে নি। কম বাঁকযুক্ত দীর্ঘ সাগর তটকে বলে বাইট। দেখো বাইটে কিন্তু অতটা বাঁক নেই, কম বাঁকযুক্ত কিন্তু লম্বায় বেশি, সেটা বাইট। আর বেশি বাঁকযুক্ত 3 দিক স্থলবেষ্টিত অগভীর সাগরকে, 1 মিনিট আমি ম্যাপটা আনতে গেছিলাম। এই যে আমরা উপসাগর, এখানে বে ঘাবড়ে পড়ছি যে নতুন কোনো ভূমিরূপ, একদমই কিছু নয়। এখানে আমরা বঙ্গোপসাগরের নাম সবাই জানি, বঙ্গ উপসাগর। এই উপসাগরই কিন্তু বে, বে অফ বেঙ্গল। এইখানে আরেকটা উপসাগর আছে, মান্নার উপসাগর। কি হয়, 3 দিক স্থল ঘেরা, একদিকে জল, এই পাশটা উন্মুক্ত, বাকি 3 দিক জল ঘেরা, এটাই উপসাগর, আর অন্য কিছুই না। বেশি বাঁকযুক্ত 3 দিক স্থলবেষ্টিত অগভীর সাগরকে বলে উপসাগর। এই যে কাম্বে উপসাগর, আরব সাগরের একদম উপরের অংশ কাম্বে উপসাগর। এরপরে কোব বাইট উপসাগর অর্থাৎ কোব বে বাইট। একদম যে কথাগুলি বলেছি সেই হিসাবে সংজ্ঞা, ক্ষুদ্র গোলাকার বৃত্তচাপীয়, এটি প্রশস্ত অগভীর কম বাঁকযুক্ত। উপসাগর 3 দিক স্থলভাগ বেষ্টিত কিন্তু বৃহদাকার। আকৃতি ছোট প্রায় গোলাকার, আকারে বড়, এটা অর্ধচন্দ্রাকার বা ইউ আকৃতি। প্রবেশপথ সমুদ্র থেকে উপকূলের দিকে প্রবেশপথ সরু, উপকূলের দিকে প্রবেশপথ বেশ প্রশস্ত, উপকূলের দিকে প্রবেশপথ মাঝারি। এরপরে একদম শেষের দিকে চলে এসেছি, স্কেরি দ্বীপ। সমুদ্রের মধ্যে কোনো একটা অভিক্ষিপ্ত ভূভাগ, যখন অন্তরীপের সম্মুখভাগ সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, তখন তাকে স্কেরি দ্বীপ বলে। খুব ক্ষুদ্র আকৃতির দ্বীপ হলে তাকে বলে স্কেরি। তোমরা এগুলো নাও লিখতে পারো সমস্ত ভূমিরূপের মধ্যে, আমি 12-13 তোমাদেরকে না লেখার জন্যই বলবো, তার আগের ভূমিরূপগুলো এনাও। ঝুলন্ত উপত্যকা, উপকূলের পশ্চাৎপ্রসারণ কখনো খুব দ্রুত হলে সমুদ্রে পতিত নদী তার সঙ্গে তাল রেখে উপত্যকার নিম্নক্ষয় করতে পারে না, মনে হয় নদীটি ঝুললে পতিত হচ্ছে। উদাহরণ, ইংল্যান্ডের চুনাপাথর গঠিত অঞ্চলে ডোভার উপকূলে এরূপ ঝুলন্ত উপত্যকা দেখা যায়। একটা ক্লাস অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি। অবশ্যই সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের দিকে তোমরা নজর রাখো। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে গঠিত সমস্ত যে ভূমিরূপগুলো, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের লাইক আমাকে আরো বেশি বেশি করে তোমাদের জন্য ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। টাটা।